জয় শ্রীরাম বন্ধুরা, আর কিছুদিন পর অর্থাৎ 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এমন এক দিন যা 500 সাল পর্যন্ত আমাদের সকলকে অপেক্ষা করতে হয়েছে। এই দিনটার জন্য না জানি কত পিঁড়ি শেষ হয়ে গিয়েছে। এটি এমন এক দিন যার জন্য না জানি কত মানুষ তাদের জীবনকে বলিদান দিয়েছেন। কেবলমাত্র এক পলকের জন্য 1600 শতকের এমন কিছু মানুষ ছিলেন যাদের স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়া দেখা। 18 শতকেও এমন কিছু মানুষ ছিল যারা রাম মন্দিরের অধিকার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আজ থেকে 150 সাল আগে অযোধ্যায় রাম মন্দির লড়াইয়ে বেশ কিছু মানুষ তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন। এমন কিছু লোক ছিল যারা এই রাম মন্দিরের জন্য 50 বছর কোর্টের লড়াইয়ে জীবন কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু তাদের ওই বলিদান আজ আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। তাদের ওই বলিদানের জন্যই প্রভু শ্রীরামের মন্দির দেখতে চলেছি আমরা সকলে। প্রভু শ্রীরামের মন্দির যা আজ থেকে 492 সাল আগে বাবর ভেঙে দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব যে রাম মন্দিরে 492 সাল আগের ঐতিহাসিক সংঘর্ষ সম্পর্কে। কারণ আমাদের সকলের জানা দরকার এই লড়াই কতটা পুরানো ও সংঘর্ষের ছিল। এই লড়াই আমাদের কাছে কতটা মূল্যবান ছিল। আমাদের সকলের জানা দরকার যে সত্যের লড়াই কখনো এক রাতের মধ্যে জেতা যায় না। এই লড়াই 2-4 বছরের জন্য নয়, অনেক সাল লড়াই করতে হয়। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে অযোধ্যা রাম মন্দির নির্মাণ হবার গুরুত্ব কতটা। সবাই কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি যে বাবর 1528 সালে ভগবান শ্রীরামের মন্দির ভেঙে ওখানে মসজিদ নির্মাণ করেন। কিন্তু এর আগের ঘটনা খুব কম মানুষই জানে। সেই ঘটনাটি হলো ভগবান শ্রীরামের পুত্র কুশ অযোধ্যায় শ্রীরামের মন্দির বানিয়েছিলেন। আপনারা জানলে অবাক হবেন, অযোধ্যায় প্রভু শ্রীরামের 3000 মন্দির ছিল। বলা হয় যে 5ই শতাব্দী ঈশাপূর্বে কিছু মন্দিরের অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় আসেন এবং নষ্ট হয়ে যাওয়া মন্দিরগুলো পুনরায় ঠিক করেন। তারপর থেকে মন্দিরগুলো বেশ কিছু সাল ওই স্থানে প্রতিষ্ঠিত ছিল। এরপর 21শে এপ্রিল 1526 সালে ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1528 সালের মধ্যে বাবরের সেনারা অযোধ্যায় পৌঁছে যায়। তারপর বাবরের পরামর্শ অনুযায়ী ওনার সেনাপতি মীর বাকি ওখানের মন্দিরকে ভেঙে ফেলে এবং ওই স্থানে মসজিদ বানায়, যাকে পরবর্তী সময়ে বাবরি মসজিদ বলা হয়। এরপর 150 সাল পেরিয়ে যাবার পর কোনো কিছুই হয় না। তখন ওই সময় ভারতে মুঘলদের রাজত্ব চলছিল। ফের 1717 সালে অতএব বাবরি মসজিদ তৈরি হবার 190 সাল বাদ জয়পুরের রাজা জয় সিংহ উনি চেষ্টা করেছিলেন যে মসজিদ ও মসজিদের আশেপাশের এলাকা ওনার অধীনে যেন চলে আসে। কারণ উনি জানতেন যে হিন্দুদের জন্য ওই জায়গা মাহাত্ম্য কতটা। রাজা জয়সিংহ ও মোগলদের মধ্যে সম্পর্ক ভালোই ছিল, কিন্তু উনি ওই কাজে সফল হতে পারেননি। এরপর রাজা জয়সিংহ মসজিদের পাশেই একটি রাম চাবুত্রা বানিয়ে দেন, যাতে হিন্দুরা ওখানে পূজা করতে পারে। ইউরোপিয়ান জিওগ্রাফার জোসেফ টিফেনহেয়ার স্বয়ং তার রিপোর্টে রাম চাবুত্রার প্রমাণ দিয়েছিলেন। এটা ওই সময় ছিল যখন মুসলমানরা মসজিদের ভিতরে নামাজ পড়তেন আর হিন্দুরা বাইরে রাম চাবুত্রার পূজা করতেন। মন্দির ভেঙে দেবার 250 সাল পরে হিন্দুরা এই ঘটনা ভুলতে পারেননি। অযোধ্যায় ভগবান রামের তো অনেক মন্দির আছে, কিন্তু তারা এটা কখনোই ভুলতে পারেনি যে ভগবান শ্রীরামের জন্মস্থানের জায়গায় মন্দির ভেঙে মসজিদ কেন বানানো হলো। 1813 সালে হিন্দু সংগঠনেরা দাবি করে যে বাবর 1528 সালে রাম মন্দিরকে ভেঙে মসজিদ বানিয়েছিলেন। ইংরেজ আধিকারিকরাও ওই স্থানে মন্দিরের বেশ কিছু প্রমাণ দিয়েছিলেন, যা তারা তাদের রিপোর্টেও বলেছেন। পূর্ব আইপিএস আধিকারিক কিশোর কুণালজি তার লেখা বই অযোধ্যা রিভিসেটের মধ্যেও মন্দিরের উল্লেখ করেছেন। এরপর 1838 সালে ব্রিটিশ সার্ভে মন্টেগোমেরি মার্টিন একটি রিপোর্ট দেন, যেখানে বলা হয় যে মসজিদের যে সমস্ত পিলার আছে সেগুলি মন্দির থেকেই নেওয়া হয়েছে। রিপোর্ট সামনে আসার পর প্রচুর হাঙ্গামা হয়। 1853 সালে নবাব আজিদ আলী শাহের সময়কালে প্রথমবার অযোধ্যায় সাম্প্রদায়িক হিংসা হয়।
1855 সালে হিন্দু আর মুসলিম একই জায়গায় পূজা আর নামাজ করতে থাকে। এরপর 1885 সালে অর্থাৎ আজ থেকে 138 সাল আগে এই মামলা আদালতে পৌঁছায়। ওই সময় রঘুবীর দাস রামচাবুত্রের ওপর ছাতা লাগানোর আর্জি দিয়েছিলেন, কিন্তু আদালত সেটিকে না করে দিয়েছিলেন। এরপর 1934 সালে অযোধ্যায় আবার দাঙ্গা শুরু হয়, যার ফলে বাবরি মসজিদের একটি দেওয়াল ভেঙে যায় এবং পরে তা ঠিকও করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে ওখানে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। ওই সময় দেশে ইংরেজদের রাজ চলত। তখনও দেশের সাধারণ মানুষ প্রভু শ্রীরামের ভক্তরা বাবরের মসজিদ বানানোর 400 সাল বাদেও মন্দির অধিকারের জন্য লড়াই করছিলেন। তখন দেশে না কোনো সরকার ছিল, না মিডিয়া স্বাধীন ছিল, না কোনো ধার্মিক সংগঠন ছিল, শুধু ছিল রাম ভক্তির প্রতি শ্রদ্ধা। এরপর আসে 1947 সাল, দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পর লোক এটা মনে করতে থাকে যে আমরা স্বাধীন হয়ে গেছি, এবার হয়তো রাম মন্দির নিশ্চয়ই নির্মাণ হয়ে যাবে। কিন্তু ওই সময় সরকারের কোনো নেতার মুখে রাম মন্দির প্রতিষ্ঠার বিন্দু মাত্র আলোচনা ছিল না। এরপর 1949 সালে এমন কিছু ঘটে যার ফলে অনেক মানুষ অবাক হয়ে যায়। 23শে ডিসেম্বর 1949 সাল সকালে মসজিদের ভেতর থেকে ঘণ্টার আওয়াজ ভেসে আসে। হিন্দুরা মনে করে যে আগের দিন রাতে প্রভু শ্রীরামের মূর্তি প্রকট হয়। খবরটা চারিদিকে রটে যাওয়ার পর দুই পক্ষের লোক সেখানে ভিড় জমাতে থাকে। খবরটা যখন তখনের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে পৌঁছায়, তখন উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ারকে আদেশ দেয় যে মূর্তিটিকে ওখান থেকে সরিয়ে পরিস্থিতি যেন নাগালে নিয়ে আসে। কিন্তু কে নায়ার প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে মানা করে দেয়। তিনি বলেন, যদি মূর্তি সরিয়ে ফেলা হয় তাহলে এখানে যা ভিড় আছে তাহলে পরিস্থিতি সামলানো যাবে না। এরপর 90 দশকে দ্বিতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাম মন্দির নিয়ে হিন্দু সংগঠন পুনরায় সক্রিয় হয়ে ওঠে। প্রথমে দেশে চলা সমস্ত মামলাগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়। তারপর এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংস্থাকে তদন্ত করার পরামর্শ দেওয়া হয়। তাদেরকে এটা জানতে বলা হয় যে ওই স্থানে প্রথমে কী ছিল। তারপর এএসআই তার রিপোর্টে স্পষ্টভাবে বলে দেয় যে ওখানে সর্বপ্রথম মন্দির প্রতিষ্ঠিত ছিল। এরপর আগস্ট 2019 সালে মামলার সব রিপোর্ট সুপ্রিম কোর্টে সম্পন্ন হয়। তারপর 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্ট তার রায় শোনায় যে বিবাদের জমি রাম জন্মভূমি ট্রাস্টকে যেন দিয়ে দেওয়া হয়। 5ই ফেব্রুয়ারি 2022 সালে ট্রাস্টের গঠন হয় আর মন্দির নির্মাণ শুরু হয়। বন্ধুরা, 1528 সালে রাম মন্দির ভেঙে দেওয়ার 492 বছর পর অযোধ্যায় প্রভু শ্রীরামের জন্মভূমির ওপর ওনার মন্দির নির্মাণ হতে চলেছে। এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছি আমরা সবাই। এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।